আসসালামু আলাইকুম ভাইয়াপুরা। মনে করো না যে আমি এমন কোনো জিনিস তোমাদেরকে পড়াবো যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, যেটা তোমাদের পরীক্ষায় আসবে না, এরকম জিনিস আমি পড়াই না একান্তভাবে, ঠিক আছে? আসো আমরা তাহলে শুরু করে দিই আমাদের এই ক্লাস। তো আমরা এই কোয়ান্টাম ফিজিক্স এই জিনিসটার রিয়েলিটিটা বুঝবো, যে কোয়ান্টাম ফিজিক্সের রিয়েলিটি কি, এটার প্র্যাকটিক্যাল সেন্স কি, এইটা আমাদেরকে কি সিগনিফিকেন্স জিনিস দেয়, আগে এটা বুঝবো, এটার উৎপত্তি বুঝবো, কোয়ান্টাম মেকানিক্সের একটু ধারণা নিব, ফটো ইলেকট্রিক ইফেক্টে কোথায় এটার ব্যবহার আছে এটা বুঝবো। আর এই জিনিসটা কোয়ান্টাম নাম্বার কেমিস্ট্রিতে সেকেন্ড অধ্যায়ে পড়ানো হয়। সো ফিজিক্স থেকে বলো, কেমিস্ট্রি থেকে বলো, এটা এইচএসসি অ্যাডমিশনে আসতেই থাকে, ঠিক আছে? বাট আমরা সাধারণত এখানে খালি সূত্র মুখস্থ করি আর অঙ্ক করতে পারি, এইটুকুটা একটু বেসিক থেকে ঘুরাই দিলেই মনে করো কেল্লা ফতে। আর এবার তো রাজশাহী বোর্ডের কোশ্চেনে এখান থেকে কোনো কোশ্চেনই আসে নাই, এটা আসলে টিচার মনে হয় ভুলে গেছিলো যে এটা আমাদের শর্ট সিলেবাসে আছে, এরকম একটা বিষয়। ঠিক আছে, আসো আমরা তাহলে শুরু করে ফেলি, ঠিক আছে? কোয়ান্টাম ফিজিক্স জিনিসটা আসলে কি। তো প্র্যাকটিক্যালি যদি কথা বলি, ধরো আমি যদি কতগুলা মানুষ আঁকি, ধরো আমরা এখন রুমে 3 জন আছি, আজকে নাফিস ইজাদের আসেনি, তাহলে মনে করো ওমা আমি ছবি আঁকাচ্ছি, ছবিটা একটু বেশি খারাপ হয়ে গেল আর কি। ধরো আমি যদি 3 জনরে আঁকাই, মনে করো এটা আমি, মনে করো এটা মনে করো নয়ন, আর এটা মনে করো রাকিব। ওকে, তো ধরো আমরা 3 জন এই রুমের মধ্যে আছি, তোমাদের ক্লাস নিচ্ছি। তো প্র্যাকটিক্যালি আমরা যদি দাঁড়াই, মানে ছবিটা আসলে স্লাইড আমি বানাইনি, নাহলে ভালো হইতো। তো 3 জন অবশ্যই আমি 3টা ডিফারেন্ট কালার দিয়ে বুঝাইলাম, তোমরা বলবা যে 3টা জিনিস ডিফারেন্ট। অবশ্যই 3টা মানুষ ডিফারেন্ট, ভয়েস ডিফারেন্ট, হাইট ডিফারেন্ট, ওয়েট ডিফারেন্ট, মানে মোটা পাতলা সব ডিফারেন্ট, তাই কিনা? কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলছে, কোয়ান্টাম থিওরি বলতেছে আমারে ভাঙো, নয়ন রে ভাঙো, রাকিব রে ভাঙো, কি পাওয়া যাবে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অর্থাৎ তুমি যাইরেই ভাঙো পাওয়া যাবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই যে কোনো জিনিসকে মানে মাইক্রোস্কোপিক লেভেলে দেখলে যে তা একটা জিনিস দিয়েই গঠিত, এই সিস্টেমটাই অ্যাকচুয়ালি কোয়ান্টাম থিওরির মূল বেসিক। যে কোনো জিনিসকে যখন তুমি মাইক্রোস্কোপিক লেভেলে ভাঙবা, সেই মাইক্রোস্কোপিক লেভেলে ভাঙলে দে উইল লুক লাইক সেম, মানে মাইক্রোস্কোপিক লেভেলে তাদের মূল বিভাজনে তারা সেম। তাহলে আমি একটা সিম্পল এমসিকিউ যদি করি, কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম থিওরি অনুযায়ী আমি, নয়ন, রাকিব আমরা সেম না ডিফারেন্ট? তাহলে উত্তর হবে সেম, অল আর সেম। সবাইকে ভাঙলেই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যাবে। কিন্তু আমাদেরকে ভাঙাভাঙি নিয়ে না অ্যাকচুয়ালি মেন ফেনোমেনাটা ঘটে না। আমাদের সবার আগেই দরকার হচ্ছে, আমরা এখন যেটা পড়ব, ম্যাক্স প্ল্যাঙ্কস থিওরি, ম্যাক্স প্ল্যাঙ্কস কোয়ান্টাম তত্ত্ব, বা তোমাদের বইয়েও যেটা লেখা থাকে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। ওকে, আমি অনেক কিছু দিয়ে আমি আমার মতো করে তোমাদেরকে বোঝাচ্ছি প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তাহলে এখানে প্রথম যে ইম্পর্টেন্ট এমসিকিউটা, যেটা যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রথম যে কোয়ান্টাম তত্ত্ব কে আবিষ্কার করে? প্ল্যাঙ্ক আবিষ্কার করেন, বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক আবিষ্কার করেন। এখন আমি খুব রুট লেভেল থেকে বেসিকটা ক্লিয়ার করতেছি। রুট লেভেল থেকে বেসিকটা যদি ক্লিয়ার করি, তাহলে আমাদেরকে বোরস পারমাণু মানে অ্যাটমিক মডেল দেখতে হবে, যেটা তোমরা সবাই জানো। বোরস অ্যাটমিক মডেল সম্পর্কে যদি আমরা একটু করে আঁকি, দেখো তাহলে জিনিসটা এরকম, এই নড়াচড়া করিস না রে ভণ্ড, কি ব্যাপার? তো এই সেন্টারে থাকে প্লাস, আরেকটা যদি আমি শেল দেই, আউটারে যদি আমরা আরেকটা শেল দেই, তাহলে ঘটনাটা হচ্ছে এরকম অনেকটা।
যে মনে করো এখানে একটা ইলেকট্রন ছিল 1 নাম্বার কক্ষপথে। এই ইলেকট্রনটা যদি একটা শক্তি পায়, বা কেমন করে শক্তি পায়, ইলেকট্রনকে তুমি তাপ দিতে পারো, আলো দিতে পারো, সামহাও ইলেকট্রন যদি শক্তি পায় তাহলে সেই ইলেকট্রনটা এইখান থেকে এইখানে চলে যাবে। আর এই ইলেকট্রনটা যখন এইখানে আসবে, বিষয়টা আমরা এই ইলেকট্রনটাকে প্রথম অবস্থায় বলবো নন এক্সাইটেড ইলেকট্রন, নন এক্সাইটেড ইলেকট্রন। আর যখন সেটাকে এক্সট্রা শক্তি দিয়ে তুমি উপরে পাঠিয়ে দিবা তখন সেটা হয়ে যাবে এক্সাইটেড ইলেকট্রন। এক্সাইটেড ইলেকট্রন বানান ভুল হতে পারে, কারণ আমি তো ZG, আর ZG তো বানান ভুল রাখার একটা টেন্ডেন্সি আছে, তোমরা জানো। ঠিক আছে, তাহলে ঘটনা হচ্ছে ধরো ইলেকট্রনের বাসা হচ্ছে 1 নাম্বারে, ওকে অতিরিক্ত শক্তি দিয়ে তুমি পাঠাইলা 2 নাম্বারে, তাহলে 1 নাম্বারের ইলেকট্রনটা ছিল নন এক্সাইটেড, আর 2 নাম্বার ইলেকট্রনটা ছিল, মানে 2 নাম্বার কক্ষপথে যখন ইলেকট্রনটা গেল সেই ইলেকট্রনটা হয়ে গেল এক্সাইটেড। ওকে, তো তুমি কাউকে তার বাড়ি থেকে তাড়াই দিলা, অন্য একটা জায়গায় নিয়ে গেলা, তো সে তো আসলে সেখানে থাকবে না, আজ হোক কাল হোক পরশু হোক সে তো তার বাড়িতে আসবে। তো ওই এক্সাইটেড ইলেকট্রনটা যখন তার বাড়িতে আসবে, তুমি ওকে যেই এক্সট্রা এনার্জিটা দিয়েছিলা ওই এনার্জিটা ছেড়ে দিয়ে ওকে আসতে হবে। এখন বোর যখন পারমাণবিক মডেলটা দেয়, ইন দ্যাট টাইম মানুষ মনে করত, মানে বোর কি মনে করত, বোর যখন এই মডেলটা দিয়েছিল ইন দ্যাট টাইম মনে করা হতো যে এই যে এনার্জি চেঞ্জ, এই এনার্জি চেঞ্জটা কন্টিনিউয়াস, মানে একবারে কন্টিনিউয়াসলি, মানে মনে করো এখান থেকে যাচ্ছে কন্টিনিউয়াসলি, এরকম টাইপের মানুষের ধারণা ছিল। এবং যখন ছেড়ে দিবে তখনও জিনিসটার ধারণা ছিল যে কন্টিনিউয়াসলি শক্তির আদান প্রদান হবে, কন্টিনিউয়াসলি। বাট এইখানেই ঝামেলাটা বাঁধলো যখন কোয়ান্টাম থিওরির মতে দাঁড়াইলো যে না, এই এনার্জির চেঞ্জটা ডিসকন্টিনিউয়াস। এখন আগে প্রশ্ন হচ্ছে এই কন্টিনিউয়াস এনার্জি চেঞ্জ আর ডিসকন্টিনিউয়াস এনার্জি চেঞ্জ, এই জায়গাটা আমাদের একটু আগে বুঝতে হবে। ঠিক আছে, তো এই জায়গাটা আগে আমরা একটু ছোট্ট করে বুঝাই নিই। ঠিক আছে, আগে ছোট্ট করে একটু বুঝাই নিই। অলরেডি দেখেছো এক্সাইটেড বানানটা আমরা কি লিখেছি, তাহলে কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস, এই দুইটার মধ্যে যদি আসি তাহলে মনে করো এটা একটা বিল্ডিং, এই 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা। মনে করো আমরা একটা বলকে কন্টিনিউয়াসলি এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে নিয়ে যাচ্ছে। তো ওর পটেনশিয়াল এনার্জির ফাংশন কি বাবা? পটেনশিয়াল এনার্জির ফাংশন হচ্ছে ইকুয়াল টু mgh। ক্লাসিক্যাল মেকানিক্স এটাই বলে। এই ফাংশনটার দিকে যদি তুমি লক্ষ্য করো, mg দুইটাই কনস্ট্যান্ট, এইচ এর সামান্য পরিবর্তনে ই কিন্তু পরিবর্তিত হবে, অর্থাৎ এই এনার্জিটাকে আমরা বলতে পারি দ্যাট ইজ কন্টিনিউয়াস এনার্জি। বাট কোয়ান্টাম থিওরি এইখানেই মিসলিড করতেছে যে এই যে আমাদের যে কক্ষপথগুলো আছে, ইলেকট্রন যদি এইখান থেকে এইখানে যায়, এইখান থেকে এইখানে যায়, এইখান থেকে এইখানে যায়, একবারে ওই এক্সাক্ট অ্যামাউন্টের এনার্জি লাগবে। আজকে 2 টাকা দিলাম, কালকে 4 টাকা দিলাম, পরশুদিন 6 টাকা দিলাম, এই ঘটনা না। টোটাল 10.2 টাকা লাগবে, তো টোটাল 10.2 ইলেকট্রন ভোল্টই দেওয়া লাগবে যদি তোমার ফেজটা দরকার হয় এক্সাক্ট অ্যামাউন্ট। কন্টিনিউয়াসলি দিলে হবে না যে 10.2 লাগবে, তো আজকে দিলাম 2, কালকে 3, পরের দিন 5, পরের দিন 0.2, এটা দিলে হবে না। ডিসকন্টিনিউয়াসলি পুরো প্যাকেট আকারে শক্তি দিতে হবে। এটাই অ্যাকচুয়ালি মেন ডিফারেন্সটা করে। অর্থাৎ আমি যদি তোমাকে ক্লাসিক্যাল ফিজিক্স আর কোয়ান্টাম ফিজিক্সের
মেন ক্লাসিক্যাল ফিজিক্স আর কোয়ান্টাম ফিজিক্সের মেন পার্থক্যটা বলি, তাহলে কোয়ান্টাম ফিজিক্স ডিসকন্টিনিউয়াস আর ক্লাসিক্যাল ফিজিক্স হচ্ছে কন্টিনিউয়াস। তো বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক লক্ষ্য করলেন যে এই যে এনার্জি ট্রান্সফরমেশনটা, এই এনার্জি ট্রান্সফরমেশনটা কমপ্লিটলি ডিসকন্টিনিউয়াস। এটাই কোয়ান্টাম তত্ত্বের মূল বেসিক, এটাই কোয়ান্টাম তত্ত্বের মূল বেসিক। এই জায়গাটা ক্লিয়ার? ওকে, এই জায়গাটা ক্লিয়ার কিনা একটু বলো তো বাবারা। জাস্ট একটা কোশ্চেনের উত্তর দাও, এইটা মাথায় ঢুকলো কিনা যে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সে যেই জিনিসগুলো কন্টিনিউয়াস ছিল, মডার্ন ফিজিক্স বা কোয়ান্টাম ফিজিক্সে সেই জিনিসগুলো ডিসকন্টিনিউয়াস, বিচ্ছিন্ন। আরেকটু যদি জানাশোনা জিনিস আমি যা তোমাদেরকে ক্লাসে পড়িয়েছি যদি বলি, কন্টিনিউয়াস জিনিস মানে অনেকটা ইন্টিগ্রেশন চিহ্নের মতো, আর ডিসকন্টিনিউয়াস জিনিস মানে অনেকটা সামেশন চিহ্নের মতো। সো কোয়ান্টাম মেকানিক্স ডিল করে ডিসকন্টিনিউয়াস জিনিসের জন্য, আর ক্লাসিক্যাল মেকানিক্স ডিল করে কন্টিনিউয়াস জিনিসের জন্য। তাহলে আগেই মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে কোয়ান্টাম মেকানিক্সে আমি ক্লাস নিচ্ছি, দয়া করে বিরক্ত করেন না। কোয়ান্টাম মেকানিক্সে যা কিছু আছে এভরিথিং অ্যাকচুয়ালি একবারে কমপ্লিটলি আমাদের মেজর ফ্যাক্টের জন্য, অর্থাৎ ফ্যাক্টগুলো কেমন? ডিসকন্টিনিউয়াস। ওকে, যাক, তাহলে আমরা এবার একটু সামনে যদি আগাই তাহলে আমরা কি দেখতে পাবো? এখন আমরা যদি এই জায়গাটা একটু লক্ষ্য করি তাইলে কি পাবো দেখো। তো প্ল্যাঙ্কসের মূল ঘটনাতে আমরা যাই যে বিজ্ঞানী প্ল্যাঙ্কস কি দেখলেন তখন। বিজ্ঞানী প্ল্যাঙ্ক তখন যে জিনিসটা দেখলেন, ধরো বিভিন্ন রঙের মনে করো আলো টালো থাকে না আমার কাছে, লাল, নীল, সবুজ, হলুদ, কমলা, লাল, বিভিন্ন রঙের থাকে। তো প্ল্যাঙ্ক প্রথমে যে জিনিসটা তিনি আনলেন, এখানে একটা মেন ফেনোমেনা হচ্ছে, ধরো আমরা একটু সমুদ্রে যাই, ঠিক আছে, চলো কক্সেস বাজার ঘুরে আসি, আমরা একটু সমুদ্রে যাই। তো সমুদ্রে কি থাকে বাবা? সমুদ্রে পানির ঢেউ থাকে, তাই না? পানির ঢেউ থাকে। তো মনে করো প্রচুর ঢেউ। এখন এই প্রচুর ঢেউ যাওয়ার জন্য মনে করো ঠিক দুইটা আমরা বাক্স করে দিলাম। কয়টা বাক্স করে দিলাম? দুইটা বাক্স করে দিলাম। তো এই সমুদ্রের এই পুরা ঢেউটাকে যদি তুমি এরকম পুরা জায়গা আটকে জাস্ট দুইটা বাক্সের মধ্যে দিয়ে দাও, তাহলে ভালো করে খেয়াল করো, এইখান থেকে নতুন দুইটা ঢেউ তৈরি হবে এবং পর্যায়ক্রমে তুমি দেখতে পারবা যে এই এরকম একটা জায়গা তৈরি হবে। অর্থাৎ দেখো সমুদ্রে যদি কক্সবাজারে কেউ গোসলও করে থাকো, দেখো পানিটা এরকম ঢেউ আকারে আসে না, তরঙ্গের মতো ঢেউ আকারে আসে না, অর্থাৎ জিনিসটা এরকম, অর্থাৎ তরঙ্গের মতো। তো এই সমুদ্রের তরঙ্গের যে কনসেপ্টটা ছিল, ওই মোমেন্টে যৌবনের শক্তি সম্পন্ন একজন বিজ্ঞানী ছিল, বিজ্ঞানী টমাস ইয়ং। এই ইয়ং চাচা কি করলেন? ইয়ং চাচা আলো কি, এটা আলোকে মানে তিনি কিন্তু তখনও জানেন না যে আলোকে সে তরঙ্গ বলবে। আলোকে এরকম দুইটা ফুটার মধ্যে দিয়ে সে পাঠাইলো এবং পর্দায় সে দেখতে পাইলো উজ্জ্বল অন্ধকার মানে কি অ্যাকচুয়ালি? ধরো এরকম, এটা যদি উজ্জ্বল হয় তাহলে এটা অন্ধকার, তাই না? এরকম একটা জিনিস দেখতে পাই। তো এরকম উজ্জ্বল অন্ধকার তো যদি তরঙ্গ না হয় আলো,
আলো যদি এরকম হয়, ধর একটা পয়েন্টের মতো, এরকম একটা কণার মতো যদি আলো হয়, আর এখানে যদি একটা ফুটা থাকে, এখানে একটা ফুটা থাকে, এই আলো এখানে চলে যাবে, এই আলো এখানে চলে যাবে, এখানে উজ্জ্বল অন্ধকার হওয়ার তো কোনো মানে বিষয় না, একবারে পয়েন্ট 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 জিনিস হবে। যেরকম করে মনে করো গুলি করলে ওই যে বিভিন্ন মানুষ যারা গুলি টুলি খেয়েছে একবারে পয়েন্টে পয়েন্টে মনে করো রাবার বুলেট গায়ে লেগে থাকে, এরকম অবস্থা হবে। বাট না, জিনিসটা একবার একটা প্যাটার্নের মতো, এরকম প্যাটার্নের মতো দেখতে পেয়েছিল, মানে যে পর্দায় যে জিনিসটা পড়লো, জিনিসটা এরকম প্যাটার্নের মতো, যে আলো অন্ধকার, আলো অন্ধকার, আলো অন্ধকার, আলো অন্ধকার। অর্থাৎ পানির স্রোত আর আলোকে তারা একই রকম মনে করে বলে দিল আলো একটা তরঙ্গ। আরে ওই বহুত আগে বিজ্ঞানী নিউটন বলে রেখেছেন আলো একটা কণা। তো তখন সেই মোমেন্টে একটা এক্সপেরিমেন্ট হলো। এক্সপেরিমেন্টটা কি হলো? আলোর কণাগুলাকে দেখা যায় এমন একটা রের মধ্যে দিয়ে এই এক্সপেরিমেন্টটা ঘটানো হলো, যেখানে আলো তো দেওয়া হয়েছে, বাট আলোর কণাগুলাকে দেখা যাচ্ছে এবং স্পেসিফিকভাবে দুইটা কণার উপর নজরদারি করা হলো, দুইজন কণার উপর নজরদারি করা হলো। মনে করো এই যে আমাদের নতুন উপদেষ্টা হয়েছে নাহিদ আর আসিফ, এই দুইজনের উপর মনে করো আগের সরকার নজরদারি রেখেছিল। তো ওই দুইজনের উপর ধরো নজরদারি রাখতে গিয়ে দেখা গেল কি, দেখো দেখা গেল এখানে যে আমাদের অনেক আলো আছে, মনে করো এর মধ্যে কোটি 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 আলোর কণা আছে। তো এইখানে মনে করো একটা আলোর কণা, আর এইখানে মনে করো একটা আলোর কণা। তো দেখা যাচ্ছে এরা একবারে এক্স্যাক্টলি ছু ছু এরকম করে গিয়ে দেয়ালে আঘাত আনছে। অর্থাৎ একটা বা দুইটা আলোক কণাকে স্পেসিফিকভাবে নজর করলে দেখা যাচ্ছে যে তারা কণার মতোই আচরণ করে। কিন্তু আমি যদি এক দুইজনকে টার্গেট না করে পুরা ছাত্র সমাজকে দেখি, পুরা আলোটাকে দেখি, তাহলে তারা উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার বা তরঙ্গের মতো আচরণ করছে। তার মানে জিনিসটাকে ম্যাক্স প্ল্যাঙ্ক এরকম একটা প্যাকেট বানালো। প্যাকেট সিগারেটের প্যাকেট থাকে, বিড়ির প্যাকেট থাকে, বিস্কুটের প্যাকেট থাকে, চকলেটের প্যাকেট থাকে, কলমের প্যাকেট থাকে, অনেক কিছুর প্যাকেট থাকে না, এরকম একটা প্যাকেটের সাথে তুলনা করলো, যেই পুরা প্যাকেটটাকে একসাথে তুমি দেখলে দ্যাট উইল সিম অ্যাজ তরঙ্গ। আর এই প্যাকেটের মধ্যে এই প্রত্যেকটা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন যে ক্ষুদ্র 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 কণা আছে, এই কণাগুলা হচ্ছে পার্টিকেল। অর্থাৎ বিষয়টা অনেকটা এরকম যে যদি আমরা আলোর একটা প্যাকেটকে একসাথে দেখি, মানে পুরো আলো দেখি, এই যে আমার রুমের আলো, তোমরা যে আমাকে দেখতেছো, এটা হচ্ছে তরঙ্গ আকারে তোমরা দেখতেছো। বাট তোমরা যদি এই আলোর ভিতরের পার্টিকেলগুলোকেও দেখতে পারো, দ্যাট উইল লুক লাইক কণা বা পার্টিকেল। অর্থাৎ আলো অ্যাকচুয়ালি এই কণা আর তরঙ্গের একটা মিক্সচার। তুমি যদি পুরোটাকে একসাথে দেখো তাহলে আলো হচ্ছে একটা তরঙ্গ, বাট ওই প্যাকেটের মধ্যে ইন্ডিভিজুয়াল অংশগুলোকে যদি তুমি দেখো তাহলে সেটা একটা কণা। এবং নট লাইক দ্যাট, এটা শুধু আলোর জন্যই আনলো না কোয়ান্টাম থিওরিটা, এটা ওভারঅল সবার জন্য নিয়ে আসা হলো। লাইক হোয়াট, দিস ইজ মি, দিস ইজ রাতুল। তুমি যদি আমাকে পুরা দেখো, আমাকে দেখছো তুমি, দ্যাট ইজ তরঙ্গ, দ্যাট ইজ ওয়েভ। এখন আমার মধ্যে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনগুলো আছে, এইগুলাকে যদি তুমি দেখো, দ্যাট ইজ পার্টিকেল বা কণা। তখন আমাদের ডি ব্রগলি সাহেব একটা সুন্দর মতবাদ দিলেন, পৃথিবীর সব জিনিসই কণা, সব জিনিসই তরঙ্গ, যাই কণা তাই তরঙ্গ, যাই তরঙ্গ তাই কণা। এই ধারণাটা নিয়ে আসা হলো এবং ফান্ডামেন্টাল ঘটনাটা ঘটলো, যেটা হচ্ছে আলো অ্যাকচুয়ালি কণা আর তরঙ্গ দুইটাই আমরা বলতে পারি। বিষয়টা হচ্ছে আমরা দেখছি কেমন করে। আমরা যদি সমগ্রভাবে, হ্যাঁ কি সুন্দর আলোকিত একটা রুম, ইন দ্যাট মোমেন্ট আলোটা একটা তরঙ্গ। আমরা যদি দেখি না, আমরা জুম করে দেখতেছি, মাইক্রোস্কোপিক লেভেলে জুম করে দেখতেছি, আলো হচ্ছে ফোটনের কণা। তো তখন থেকে একবারে কার্যকর সিদ্ধান্তে কোয়ান্টাম তত্ত্ব বেশ ভালো কাজ করলো এবং মোটামুটি দেখা গেল বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক এরকম একটা ঘটনা দেখলেন যে মোটামুটি একটা প্যাকেটের মধ্যে যে ফোটনগুলো থাকে, একটা প্যাকেটের
প্যাকেটের মধ্যে যে ফোটনগুলো থাকে সেই প্যাকেটের একটা ফ্রিকোয়েন্সিকে আমরা এফ ধরতে পারি, অর্থাৎ এই পুরো প্যাকেটের ফোটনগুলার ফ্রিকোয়েন্সি, মানে এই এক একটা যেই মানে কণা আছে, আলোর যে এক একটা কণা আছে, এই কণাগুলা কিন্তু তরঙ্গ না, তার কিন্তু ফ্রিকোয়েন্সি আমরা মেজার করব না। বাট এই যে প্যাকেট, এই প্যাকেটটা তরঙ্গ, সেই প্যাকেটের ফ্রিকোয়েন্সি আছে, সো এই প্যাকেটের ফ্রিকোয়েন্সি এফ দিয়ে এখন তিনি বিভিন্ন রঙের আলো নিলেন, লাল, নীল, হলুদ, কমলা, সবুজ, এবং তিনি দেখলেন ফ্রিকোয়েন্সি যত বাড়ছে, অর্থাৎ লাল থেকে যত আমরা নীলের দিকে যাচ্ছি, এনার্জিটা তত বাড়ছে। এনার্জি বাড়া, এনার্জি মাপা আসলে তেমন কোনো কঠিন ইস্যু না, বহুত উপায়ে এনার্জি মাপা যায়, সেটা আজকের আমাদের টাস্ক না। এনার্জি বাড়ছে, সো দ্যাট তিনি সুন্দর করে ডিফাইন করে ফেললেন। তার এই ঘটনা থেকে আমাদেরকে প্ল্যাঙ্ক এইটুকুটা প্রথমে বলেছিলেন যে এনার্জি ইজ প্রপোর্শনাল টু এফ, বাট এটা কার জন্য? আলোর জন্য। এনার্জি ইজ প্রপোর্শনাল টু এফ, এটা কার জন্য? আলোর জন্য। অর্থাৎ ই ইজ প্রপোর্শনাল টু এফ। এফটা কার ফ্রিকোয়েন্সি? আমার দৃঢ় বিশ্বাস আজকেও এই ক্লাসের আগ পর্যন্ত তোমরা জানতা না, তোমরা মনে করতা এই একটা 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 কণার ফ্রিকোয়েন্সি এফ। নো, এই ফুল প্যাকেটটার ফ্রিকোয়েন্সি এফ, কারণ পুরো প্যাকেটটাকে আমরা তরঙ্গ মনে রাখবো। তাহলে ই ইজ প্রপোর্শনাল টু এফ। তাহলে ই ইজ প্রপোর্শনাল টু এফ কেমন করে আসলো? ফিলিংসটা কি পাওয়া গেল রে বাবা? একটু বলো তো পাওয়া গেল কিনা, দেখো তো পাওয়া গেল কিনা। মিশন একটা কোশ্চেন করেছে, ভাই তাহলে কি মাস যত বাড়ে ফ্রিকোয়েন্সিও বাড়ে, আর আমাদের মানুষের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি অসীম? এই এত কঠিন প্রশ্নের উত্তর এখন আমি দিচ্ছি না মিশন, এখন আমি দিলে ভুলে যাব। আসলে আমি যেই মাথার মধ্যে আমার সিকোয়েন্সটা রেডি করে এনেছি, সিকোয়েন্সটা ভুলে যাব, ঠিক আছে? তাই মিশনের প্রশ্নের উত্তর আমি এখন দিচ্ছি না। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আপনাকে কতদিন সামনে থেকে দেখিনি, ওরে দুঃখ রে। তাড়াতাড়ি দেখবা, সমস্যা নাই, আর নাহলে চলে আসো অফিসের সামনে দেখাচ্ছি, আসো। এখন যাই হোক, তাইলে আমরা ঘটনা এবং দুর্ঘটনাক্রমে ই ইজ প্রপোর্শনাল টু এফ পাইলাম। অর্থাৎ যে কোনো জিনিসের শক্তি, মানে যে কোনো জিনিস না, সরি, আলোর শক্তি বা আলো জাতীয় জিনিসের শক্তি ওই প্যাকেটের কম্পাঙ্কের সমানুপাতিক। আলো জাতীয় জিনিসের শক্তি ওই প্যাকেটের কম্পাঙ্কের সমানুপাতিক। তো এখন সমানুপাতিক চিহ্ন তুললে তো সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। তখন চলে আসলেন আমাদের বিজ্ঞানী, কে? বিজ্ঞানী প্ল্যাঙ্ক যেহেতু আবিষ্কার করেছে, সো ধ্রুবকটা দেওয়ার দায়িত্ব প্ল্যাঙ্কের ঘায়ে। তা আমি প্ল্যাঙ্কের জায়গায় হলে তো আমি পি দিয়েই নাম দিতাম, যেমন আমি হলে আর দিয়ে নাম দিতাম রাতুল থেকে, কিন্তু তার মনে হয়েছে সে এইচ দিয়ে নাম দিয়েছে। সমানুপাতিক কনস্ট্যান্টটা হচ্ছে এইচ। এই এইচকে বলা হয় প্ল্যাঙ্কের ধ্রুবক। প্ল্যাঙ্কের ধ্রুবক, যার মান হচ্ছে এইচ ইকুয়াল টু 6.626 10⁻⁻34 জুল সেকেন্ড। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। ইন্টার ফার্স্ট ইয়ার থেকে এই মানটা মুখস্থ রাখতে হবে। এবং আরেকটা মজার বিষয়, অনেকেই জিজ্ঞেস করতে পারো ভাই কি করে করলো? আরে পাগলারা, এলে ধরো ই আর এফ এর একটা গ্রাফ যদি আঁকে, গ্রাফ তো আঁকতেই পারে, এই গ্রাফের স্লোপ থেকেই জাস্ট সে এইচ বাই করে ফেলছে, আর তেমন কিছুই না। অনেকগুলো ফ্রিকোয়েন্সির জন্য এনার্জির একটা গ্রাফ এঁকে সেই গ্রাফ থেকে স্লোপ বের করে নিলেই আসলে এইচ পাওয়া যায়। অর্থাৎ এইচ অ্যাকচুয়ালি এই থিটা বাইর করে এম ইকুয়াল টু এইচ ইকুয়াল টু ট্যান থিটা, এইখান থেকে অ্যাকচুয়ালি প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান বের করেছে। এবং এটা একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হয় না। ইউনিভার্সাল কনস্ট্যান্ট এইচ ইজ 6.626 10⁻⁻34 জুল সেকেন্ড। কোথায় কোথায় এখানে ভুল হয় একটু আমি বলি, শোনো। আমার নিজেরও অনেক সময় কনফিউশন হয়, তোমাদেরকে দুইটা জায়গায় একটু নজর দিয়ে দিচ্ছি, একটু নজরটা খেয়াল করো। এই -34 না +34 এই জায়গায় ব্যাপক ভুল হয়। আর জুল সেকেন্ড না জুল পার সেকেন্ড এই জায়গাতেও ব্যাপক ভুল হয়। তাহলে -34 অ্যান্ড জুল সেকেন্ড, নট জুল পার সেকেন্ড, ঠিক আছে? জুল সেকেন্ড আর 10⁻⁻34। ওকে, এই জায়গাটা একটু দেখো। মাঝে মধ্যে একটু কথা আসতে না বললে তো হয় না।
তাহলে আমরা সুন্দর করে একটা জিনিস পেলাম, E ইকুয়াল টু HF, বাট E ইকুয়াল টু HF এই ফর্মুলাটা অনলি মাসলেস পার্টিকেলের জন্য সত্য। মাসলেস পার্টিকেল এর জন্য সত্য। ঠিক আছে, কেমিস্ট্রিতে অনেক সময় এফ কে মিউ বলে, সেটা আমাদের কোনো সমস্যা না, সেটা আমাদের জন্য ওকে। খুবাইব, তোকে এমন মারবো না, তোর কিন্তু কান্না পাবে, ঠিক আছে? 2-1 দিনের মধ্যে তুই সিরিয়াস না হলে কিন্তু অ্যাডমিশন টাইমে তোর কপালে আমি খুব শনির আকড়া দেখতে পাচ্ছি, সাবধান। ওকে, তাইলে আমরা সুন্দর করে কোয়ান্টাম তত্ত্বের ইকুয়েশনটা পেয়ে গেলাম যে E ইকুয়াল টু HF বা E ইকুয়াল টু H মিউ। এখন ভালো করে খেয়াল করো, ধরো আমি একটা লাইট, এই যে আমার ক্লাসরুমে যতগুলো লাইট আছে, মনে করো অনেক লাইট তো ক্লাসরুমে, তাই না? এই যে লাইট, মনে করো এটা একটা লাইট। প্রথম কোশ্চেন আমার এখান থেকে তোমাদের, এখানে এই লাইটটা জ্বালালে, নাম্বার 1, কতটি আলোর কণা আছে? নাম্বার 2, কতটি আলোর প্যাকেট আছে? দেখি একটু বলতে পারো কিনা যে একটা লাইট যদি আমরা জ্বালাই সেখানে আলোর কণা কয়টা আছে আর আলোর প্যাকেট কয়টা আছে? আলোর কণা কয়টা আছে আর আলোর প্যাকেট কয়টা আছে? ওকে 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 বুঝলাম বুঝলাম, আবিদুল হক বুঝেছি, বহুত যুক্তি বুঝেছি। এখন এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন, ঠিক আছে? দীপ্র, যতটা থাকার দরকার ততটা না, মারা কিন্তু লোডেড, ঠিক আছে? মারা কিন্তু লোডিং খাবার, সাবধান। 2টা ইনফিনিটি, তাহলে কেমন হলো? 2টা ইনফিনিটি হলে তো মন থেকে, অন্তরের গভীর থেকে মেনে নেওয়া যাচ্ছে না। 2টাই ইনফিনিটি হলে তো অন্তরের গভীর থেকে মেনে নেওয়া যাচ্ছে না। ওকে ওকে ওকে, ইনফিনিটি 1 হলো না, হলো না, হলো না। আবিদ, কমেন্ট না করে ক্লাস কর, ক্লাস করতে করতে প্রশ্নের উত্তর দে, এমনি কাম ব্যাক হয়ে যাবে। লাও শোনো, আলোর কণা আছে ইনফিনিটিটা, আর প্যাকেট আছে n সংখ্যক। এখন এই 2টার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আলোর কণা কয়টা আছে এটা আনকাউন্টেবল, তুমি গুণে শেষ করতে পারবে না, বাট প্যাকেট কয়টা আছে এটা তাও মিজারেবল একটা কোয়ান্টিটি, এটা মিজার করা যেতে পারে। তোমরা করেছো, ফটো ইলেকট্রিক ইফেক্টের অঙ্কে করেছো। এবং যদি n সংখ্যক প্যাকেট থাকে তাহলে এইখানকার টোটাল এনার্জিকে তুমি বলতে পারো ইকুয়াল টু NHF। এই এনটাকে আমরা বলতে পারি প্যাকেট সংখ্যা, প্যাকেট সংখ্যা বা ফোটন সংখ্যা, ফোটন সংখ্যা। ওকে, তাহলে প্যাকেট সংখ্যা বা ফোটন সংখ্যা। ওকে, প্যাকেট সংখ্যা বা ফোটন সংখ্যা। তাহলে এখানে কিন্তু এই যে অনেকেই আমি দেখতেছি এই যে 1 1 1 লিখতেছো, নো 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 নো, 1 না, ঠিক আছে? প্যাকেট থাকে এনটা, একটা লাইটের বাল্ব জ্বালাইলে এনটা প্যাকেট থাকে, আর একটা প্যাকেটের মধ্যে মানে ইনফিনিটি নাম্বার অফ কণা থাকে, আর ওই এক একটা প্যাকেটকে এক একটা কি বলা হয়? ফোটন বলা হয়। সো n সংখ্যক ফোটন থাকলে টোটাল এনার্জি ইকুয়াল টু NHF। n সংখ্যক ফোটন থাকলে টোটাল এনার্জি NHF। অসিত কুমার সরকার, বুঝলাম না স্যার। এই কোন জায়গাটা বুঝলাম না, এটা তো বলতে হবে রে বাবা। কারণ ঘটনাটা হচ্ছে, তুমি এই যে একটু আগে যে একটা প্যাকেট আঁকছিলাম না, এই যে প্যাকেট আঁকছিলাম না, এর মধ্যে কতগুলো কণা আছে এটা গোনা সম্ভব না, এটা গোনার কোনো ওয়ে আমরা এখন পর্যন্ত বের করতে পারি নাই। তো যা গোনা যায় না তাকে আমরা অসীম বানাই দিলাম। বাট একটা লাইট থেকে এরকম কতগুলো প্যাকেট বার হবে, হোক কোটি কোটি বিলিয়ন বিলিয়ন, এটা কাউন্ট করা যায়। কোথা থেকে কাউন্ট করা যায়? এনার্জি থেকে কাউন্ট করা যায়। কেমন করে? একটা প্যাকেটের এনার্জি হচ্ছে HF, তাহলে এনটা প্যাকেটের এনার্জি NHF, তাহলে E জানো HF জানো, n বাইর করা যাবে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। n বের করা যাবে,
এন বের করা যাবে। ছোট্ট একটা বেসিক অঙ্ক করি এখান থেকে, তাহলে একবারে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এত কষ্ট করার দরকার নাই। ঠিক আছে, এত কষ্ট করার দরকার নাই। 60 ওয়াট এর কোনো বাল্ব হতে প্রতি সেকেন্ডে 2×10⁻11 হার্টজ এ কতটি ফোটন নির্গত হয়? কতটি ফোটন নির্গত হয়? ঠিক আছে, আগে তোমরা করে দাও দেখি। তোমরা আবার লেপের তলায় বসে ক্লাস করতে বসেছো নাকি? তখন তো কাম হবে না, তাই তোমরা একটু করে দাও আমাকে। ঠিক আছে, বলো 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 বলো। ঠিক আছে, এটা করলেই মোটামুটি তোমরা ফিলিংসটা বুঝে নিবা যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ফেনোমেনা, আসল ঘটনাটা কি তোমরা মোটামুটি পেয়ে যাবে। ঠিক আছে, তাই বলো দেখি, বলো 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 বলো। 60 ওয়াটের একটি বাল্ব থেকে প্রতি সেকেন্ডে কতটা করে ফোটন নির্গত হয়? কতটা করে আলোর কণা নির্গত হয়? নো, কতটা করে প্যাকেট নির্গত হয়। ওকে, এই ফোটন মানে কি? ফোটন মানে প্যাকেট। ফোটন মানে হচ্ছে প্যাকেট। ঠিক আছে, ফোটন মানে হচ্ছে প্যাকেট। ওরে বাপরে, আবিদ উত্তর দিয়ে দিয়েছে। এই ক্যালকুলেটর কই রে? ক্যালকুলেটর যে আনিনি আমি। নন ক্যালকুলেটর নিয়ে তো, নন ক্যালকুলেটর নিয়ে, ক্যালকুলেটর। কতটা করে ফোটন নির্গত হয়? সবাই মিলে একই কথা বলছে। এই সব বুড়া বুড়া পোলাপানকে উত্তর দিতে দেখছি। ছোট ছোট পোলাপানরা কোথায়? বাচ্চা বাচ্চা পোলাপানগুলা কোথায়? সব খালি বুড়া বুড়া পোলাপানরা দেখছি, তাইলে তো হবে না ভাই। আলোর প্যাকেটকে কোয়ান্টা বলে না? হ্যাঁ, আলোর প্যাকেটকে কোয়ান্টাই বলে। ঠিক আছে, কোয়ান্টা আর কোয়ান্টাম ওই এক বচন বহু বচন, তেমন এগুলো নিয়ে বাংলা আসিস না তো, বাংলা পারি না। ঠিক আছে, কোয়ান্টা আর কোয়ান্টাম, একটা কোয়ান্টা হচ্ছে এক বচন আর কোয়ান্টাম হচ্ছে বহু বচন, আর কিছু না। ঠিক আছে, এটাই আসছে। দেখেছো কত বড় আইলছে, লিখলো না ওটা, যেটাই আসছে। ঠিক আছে, বুঝে নিয়েছি আমি তোমাদের কাজ। শোনো, এই পি পাওয়ার হচ্ছে 60, আর এই পি মানে হচ্ছে E/T। তাহলে এই E/T ইকুয়াল টু NHF, আর আমার তাহলে দরকার হচ্ছে N/T। N/T মানে পার সেকেন্ডে কয়টা ফোটন, তাই না? উল্টা উল্টা হয়ে গেল নাকি? ওকে ওকে ওকে, ই কে টি দিয়ে ভাগ করে দিই, এটা একটু উল্টা হয়ে গেছে। ই, তাহলে এই এদিকে যেহেতু পি আমার প্রশ্নে দেওয়া আছে, তাহলে এটা হবে E/T। পি ইকুয়াল টু হচ্ছে E/T NHF/T। সো এখান থেকে আমরা N/T বের করে ফেলতে পারবো। N/T ইকুয়াল টু P/HF। তো P/HF যদি আমরা একটু করে নিই, হ্যাঁ তোমাদেরটাই আসছে 4.52 10⁻23। ভাবা যায় কি হিউজ নাম্বারের ফোটন আসতেছে, হিউজ। মানে তোমার বাড়িতে প্রায় প্রত্যেকের বাড়িতেই আমি জানি এখন মাথার উপরে নাইলেও 60 ওয়াটের একটা বাল্ব জ্বলছে, তাহলে ওই বাল্ব থেকে এই এতগুলা ফোটন পার সেকেন্ডে আসতেছে। সাবধান সাবধান, সাবধান, ফোটনগুলা কিন্তু তোমার গায়ে গুলির মতো করে আঘাত করছে। বি কেয়ারফুল। আচ্ছা 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 আচ্ছা, ওকে 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 ওকে, ক্লিয়ার। এই অঙ্ক ওকে কিনা বলো, আমরা নেক্সট টপিকে চলে যাব। অঙ্ক ওকে কিনা আগে আমাকে একটু বোঝাও। অঙ্ক ওকে কিনা, অঙ্ক ক্লিয়ার কিনা আমাকে একটু বোঝাও। আপনার ওইখানে বেশি, আপনি বেশি সাবধান ভাইয়া, দেখেছো এভাবে আমাকে হুমকি দিচ্ছ, লাইট অফ করে দিয়ে কিন্তু অন্ধকারে ক্লাস নিব। ঠিক আছে, সাবধান। একক লিবা, ওরে আল্লাহ রে, একক কি হবে? এর একক হবে টি, টয়ের আসছি টি, এত টি পার সেকেন্ড। বুঝলি, এর একক টি, টি এর একক সেকেন্ড।
টি পার সেকেন্ড, তাহলে এতটি ফোটন পার সেকেন্ড। ওকে, গুলির মতো লাগছে বলে লেজি হয়ে গেছি, হায় রে বদমাশের বদমাশ। ঠিক আছে, ওকে 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 ঠিক আছে, আসো আমরা নেক্সট টপিকে চলে যাই। তাহলে ভালো করে খেয়াল করো, কোয়ান্টাম থিওরির যে মেন বেসিকটা E=hf, এই জায়গাটা তো মোটামুটি বুঝেছো তাই না? তাহলে একটা এমসিকিউ আমরা করি, ঠিক আছে? আমরা একটা এমসিকিউ করি, E=hf কার জন্য প্রযোজ্য? কার জন্য প্রযোজ্য? বহুপদী টাইপের কোশ্চেন বানাচ্ছি আমরা। ইলেকট্রন, প্রোটন, ফোটন, IR, UV, আলফা পার্টিকেল, গাম্মা। ওকে, এখন এই 7টার মধ্যে অনেকগুলাই উত্তর হতে পারে। জাস্ট রাইট ডাউন দ্য কারেক্ট অ্যান্সার্স ইন দ্য কমেন্ট সেকশন প্লিজ। রাইট ডাউন দ্য কারেক্ট numbers, correct options in the comment section please. Write down the correct numbers in the comment section please. জীবন কর্মকার জয় অল হয়নি বাবা। মনি ইসলাম 1 3 4 5 6 7 হয়নি বাবা। দীপ্র সব হয়নি। সৌরভ হোসেন অনলি 3, তাও হয়নি। এস রহমান 3 4 5 6 7 হয়নি বাবা। ফারিহা চৌধুরী 3 4 5 6 হয়নি বাবা। মশগুল মিশন সাবরিন যে শুধু 6 হয়নি। মশগুল মিশন বলছে 3 4 তারপরে ইউভি তারপর গামা হয়েছে। ওকে, এটাই উত্তর। ফোটন, আইআর, ইউভি, গামা, এদের জন্য E=hf সত্য, কারণ এরা মাসলেস পার্টিকেল। বাট ইলেকট্রন, প্রোটন, আলফা পার্টিকেল এদের মাস আছে, এদের জন্য E=hf সত্য নয়। এদের জন্য E=hf সত্য নয়। এবার আমাকে বলো, যারা পারলা বা যারা পারলা না তারা ওকে কিনা? জান্নাতুল ফেরদৌস জুই মাথার উপর দিয়ে গেলে মাথায় 2টা হাতুড়ির বাড়ি মারলে সব মাথার মধ্যে ঢুকে যাবে। ওকে, যারা বুঝতে পেরেছিল না তারা একটু জানাও যে ক্লিয়ার কিনা। ঠিক আছে, বেশি কঠিন কিছু না, জাস্ট টেকনিকটা হচ্ছে এটা প্রযোজ্য মাস লেস পার্টিকেল এর জন্য। কার জন্য প্রযোজ্য? মাস লেস পার্টিকেলের জন্য। ক্লিয়ার? এই আমাকে একটু জানাও ক্লিয়ার কিনা, অল ক্লিয়ার শ্যাম্পু কিনা, জানাও জানাও জানাও। আলফা পার্টিকেলের ভর, ওরে কপাল। আলফা পার্টিকেল মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াস এইটা হচ্ছে আলফা পার্টিকেল। এর ভর নাই? হিলিয়ামের ভর নাই? কপাল কপাল কপাল, কপালের নাম গোপাল। ওকে ওকে ওকে, ক্লিয়ার শ্যাম্পু। ওকে ওকে ওকে, ডান, সুন্দর। এইবার একটু যদি সুন্দর করে আমরা লক্ষ্য করি যে সামনে আরো মজার জিনিস যেগুলো আছে, তাহলে এই E=hf এটাই ইন্টারের জন্য আমাদের কোয়ান্টাম ফিজিক্সে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন কোয়ান্টাম ফিজিক্সের আমি আর একটু ডিপ কথা তোমাদেরকে বলি, মানে কোয়ান্টাম ফিজিক্স যদি পুরোপুরি কল্পনার জগতে বাস্তবে সম্ভব হয় তাহলে কি কি সম্ভব?
কোয়ান্টাম ফিজিক্স বলে নর্মালি কি হয় দেখো, নর্মালি একটা বাচ্চা প্রথমে জন্ম হয়, বাচ্চাটা ছোট থাকে, বড় হয়, বড় থেকে কৈশোরে যায়, যৌবনে যায়, বিয়ে করে, বাচ্চা হয়, তারপরে বুড়া হয়। কোয়ান্টাম ফিজিক্স বলছে ডিফারেন্সিয়েশনের উল্টা ইন্টিগ্রেশন যদি পসিবল হয়, একটা গ্লাসকে ভেঙে যদি আবার ওই ভাঙা কাছ থেকে জোড়া লাগানো যায়, তাহলে এই যে তুমি বুড়া হলা, ওই বুড়া হওয়ার উল্টা থেকে তোমার বিয়ে করা, ওই উল্টা থেকে তোমার কৈশোর জীবনে আসা, ওই উল্টা থেকে ছোট অবস্থায় যাওয়া, এই রিভার্স প্রসিডিউরও সম্ভব হইতে পারে। কোয়ান্টাম মেকানিক্সের থিওরিটা এরকম করে এক্সপ্লেইনড বাট নট ইয়েট প্রুভড, মানে যতটুকু আমি বললাম এইটুকুটা প্রুভড, বাট এই যে যেটা হতে পারে এটা এখনো প্রুভড না। বাট কোয়ান্টাম ফিজিক্সকে পুরোপুরি এক্সপ্লেন করলে এনিথিং ক্যান বি রিভার্স টাইপের একটা প্রসিডিউর কোয়ান্টাম ফিজিক্সে স্টেট করা আছে, যে এনিথিং ক্যান বি রিভার্সড, মানে যেইটুকুটা ধারণা করা হয়েছে তার ভিত্তিতে সব কিছুকে রিভার্স করার একটা টেকনিক, মানে সবই যেহেতু ওই অণু পরমাণু দিয়েই গঠিত, মানে ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়েই গঠিত, তাহলে আমি যদি ট্রান্সফরমেশনটা ওরকম করে চেঞ্জ করে দিতে পারি, তাহলে কেন একটা বুড়া থেকে আবার বাচ্চায় যাওয়া যাবে না, মানে জিনিসটা এরকম, মানে এই সেন্স দিয়ে আসে। বললাম না ওই যে তিনজনকে দিছিলাম, সবাইকে ভাঙলে কোয়ান্টাম মেকানিক্সে কী পাওয়া যাবে বলো, কী পাওয়া যাবে? তুমি যদি সবাইকেও ভাঙো তাহলে অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে সেই একই জিনিস। তাহলে একই জিনিস দিয়ে যদি পাওয়া যায় তাহলে রিভার্সটা আসলে পসিবল, এই টাইপের একটা সেন্স কথা। ওকে, তাহলে এই যাই হোক, কোয়ান্টাম ইনলার্জমেন্টের ইকুয়েশনটা যদি একটু ডট 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 সাবিত 2-3টা থাপ্পড় তোর গালে আমি মারবো, গালে মারার পর তোর গাল লাল হবে, লাল হওয়ার পর আবার থাপ্পড় মারবো, তাহলে যা ফিলিংসটা তুই পাবি সেটাই হচ্ছে কোয়ান্টাম ইনট্যাঙ্গেলমেন্ট। এটা আমাদের সিলেবাসে নাই, সো আমি অযথা পড়াবো না, কারণ আমি এমন কিছু পড়াবো না যেটা তোমাদের উপকারে আসবে না। ওকে, তাহলে ভালো করে খেয়াল করো, এটা ডান, আমাদের এই কনসেপ্টটা ডান, তাহলে কোয়ান্টাম তত্ত্বের এই জিনিসটা মোটামুটি বোঝা গেল। এবার আসি এই ফেনোমেনাটাকে কাজে লাগিয়ে বা এই জিনিসটা কাজে লাগিয়ে সবার আগে একটা যুগান্তকারী যে জিনিসটা সবার আগে এসেছিল, আমরা অবশ্যই পুরোটাকে পড়বো না, ঠিক আছে? আমরা পুরোটাকে পড়বো না, আমরা যতটুকুটা পড়বো সেটা হচ্ছে এরকম যে এইটার বেসিকটা আমরা পড়বো, বেশিক্ষণ না, আর মাত্র 10 মিনিট। ফটো ইলেকট্রিক ইফেক্ট, বা আলোক তড়িৎ ক্রিয়া। তো সবার আগে যেই কনসেপ্টটা আমি দাঁড় করাবো, ফটো ইলেকট্রিক ক্রিয়া, এটা আবিষ্কার করেন কি? দেখি একটা কোশ্চেন জিজ্ঞেস করলাম, পারো কিনা? 24 ব্যাচের মানুষদের তো পারা উচিত, 2 দিন পর অ্যাডমিশন টেস্ট দিবা, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ফটো ইলেকট্রিক ইফেক্ট আবিষ্কার করেন কে? ফটো ইলেকট্রিক ইফেক্ট আবিষ্কার করেন কে? হু ইনভেন্টেড ফটো ইলেকট্রিক ইফেক্ট? কে ফটো ইলেকট্রিক ইফেক্ট আবিষ্কার করে? একটু দ্রুত গতিতে বলো তো। আইনস্টাইন, আইনস্টাইন। আমি তো জানি যে আমার ছাত্রছাত্রীদের দুর্বলতা কোন জায়গায়। এটা আবিষ্কার করেন বিজ্ঞানী হার্টজ। ওকে, তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট আবিষ্কার করেন বিজ্ঞানী হার্টজ, বাট বিজ্ঞানী হার্টজ ফটো ইলেকট্রিক ইফেক্ট এক্সপ্লেইন করতে পারছিলেন না, এক্সপ্লেইন করতে পারেননি, করতে পারেননি। কে এক্সপ্লেইন করেছে? ফটো ইলেকট্রিক ইফেক্ট এক্সপ্লেইন করেছে কি? ফটো ইলেকট্রিক ইফেক্ট এক্সপ্লেইন করেছে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, এবং এর জন্য আলবার্ট আইনস্টাইন 1921 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন ইন ফিজিক্স, নোবেল পান। আর এর খুব আগে, মানে এর রিসেন্ট টাইমে 1918 সালে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্কও নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওকে,
ঠিক আছে, তাহলে প্ল্যাঙ্ক পাইছে 18 সালে আর আইনস্টাইন পাইছে 21 সালে, এবং আইনস্টাইন নোবেল পুরস্কার পাইছে ফর দ্য এক্সপ্লেনেশন অফ ফটো ইলেকট্রিক ইফেক্ট অ্যান্ড হাউ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এক্সপ্লেন ইট। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এক্সপ্লেন ফটো ইলেকট্রিক ইফেক্ট বাই কোয়ান্টাম ফিজিক্স। কোয়ান্টাম ফিজিক্স, ওকে। তাহলে কোয়ান্টাম ফিজিক্সের দ্বারা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এটা এক্সপ্লেইন করেন। এখন আমরা জাস্ট এক্সপ্লেনেশনটা দিব, আমরা আজকে ফটো ইলেকট্রিক ইফেক্টের অঙ্ক করব না, বাট আমরা ফটো ইলেকট্রিক ইফেক্টের এক্সপ্লেনেশনটা দিব। এক্সপ্লেনেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ফটো ইলেকট্রিকের যদি আমরা এক্সপ্লেনেশনে আসি, তাহলে এক্সপ্লেনেশনে আসার জন্য মনে করো এটা একটা ধাতব পাত, তাহলে ধাতব পাতের বহিস্থ শেলের এইগুলা হচ্ছে ইলেকট্রন। তো এই বহিস্থ শেলের ইলেকট্রনের ওপর সবার আগে ওই বিজ্ঞানী হার্টজ সম্ভবত 1905 সালের দিকে, বিজ্ঞানী হার্টজ লিখলাম না, হার্টস মানে বানানটা এরকমই, ঠিক আছে, এইচ দিয়ে ইংলিশ তো, বাংলা করলে কেউ হার্টস বলে কেউ হার্টস বলে, এরকম টাইপের একটা বিষয়। তো বিজ্ঞানী হার্টজ যেটা লক্ষ্য করলেন যে নর্মাল দৃশ্যমান আলো না, এর উপর যদি একটু হাই ফ্রিকোয়েন্সির আলো ফেলা যায়, হাই ফ্রিকোয়েন্সির আলো ফেলা যায়, হাই ফ্রিকোয়েন্সি দৃশ্যমান না, লাইক ইউভি টাইপের আলো ফেলছিল, ওকে। হাই ফ্রিকোয়েন্সির আলো ফেললে দেখা গেছিল এই ইলেকট্রনগুলা কক্ষপথ থেকে বের হয়ে গেছিল। এখন এই কক্ষপথ থেকে বের হওয়া ইলেকট্রনকে নিয়ে যদি তুমি একটা সার্কিট গঠন করো, একটা সার্কিট যদি গঠন করো আর গ্যালভানোমিটার লাগাও, তাহলে গ্যালভানোমিটারে কারেন্ট পাওয়া গেছে, কারণ দ্য ফ্লো অফ ইলেকট্রন ইজ কারেন্ট। দ্যাট মিনস তুমি আলো দিছো, আলো দিছো, কি দিছো? আলো। পাইছো কি? কারেন্ট। কি বললাম? ওই যে তিথি কি আমাকে ভয় দেখাচ্ছিল কেন? কারণ তোমাদের গায়ে কোটি কোটি না, ট্রিলিয়ন ট্রিলিয়ন না, হিউজ অ্যামাউন্টের ফোটন অল দ্য টাইম পড়ছে। ওই অল দ্য টাইমের ফোটন থেকে যদি তোমার গায়ে কারেন্ট উৎপন্ন হয়, তুমি তো বোম ব্লাস্টের মতো হয়ে যাবা, বুঝেছো? তো ঘটনা হচ্ছে যে এই যে আলো এসে পড়লো, এই আলোটা ইলেকট্রনগুলোকে বের করেছিল এবং ওখান থেকে কারেন্ট তৈরি হচ্ছিল, এইটা হার্টজ বলেছিল। দ্যাটস দ্য ট্রুথ ইভেন্ট। বাট হার্টজকে প্রশ্ন করেছিল তখন মানুষ, যে আমি আজকেই পড়েছি আসলে ঘটনাটা, যে হার্টজকে তখন মানুষ প্রশ্ন করেছিল যে বলেন তো আলো না, মানে হার্টজের আগে প্রমাণ হয়ে গেছে যে আলো তরঙ্গ, মানে কে প্রমাণ করছে? এটা ইয়ং প্রমাণ করছে আলো তরঙ্গ। তো ইয়ং বলছে যে আলো একটা ওয়েভ, তা আলো যদি ওয়েভ হয়, ইলেকট্রন একটা পার্টিকেল, ওয়েভ ধাক্কা মেরে পার্টিকেলকে হটাইলো কি করে? কি দারুণ ঘটনা! ওয়েভ ধাক্কা মেরে পার্টিকেলকে হটালো কি করে? এখন বিজ্ঞানী আইনস্টাইনের উত্তর শোনো। সমুদ্রে গোসল করতে গেলে সমুদ্রের পানি তোমাকে হটাতে পারে কি পারে না? এই বল রাকিব, বল, সমুদ্রে গোসল করতে গেলে পানি থেকে উড়ে ফেলতে পারে কি পারে না? পারে। পারে, তোরা কমেন্ট কর। সমুদ্রে গোসল করতে গেলে সমুদ্রের ঢেউ তোকে উড়িয়ে ফেলতে পারে কি পারে না? কমেন্ট করো। সমুদ্রে গোসল করতে গেলে সমুদ্রের ঢেউ উড়িয়ে ফেলতে পারে কি না? সমুদ্রের ঢেউ উড়িয়ে ফেলতে পারে। প্রমাণ না এলে আমরা ভিডিও দিতে পারি, ঠিক আছে? মেলা ভিডিও আমাদের করা আছে। যখন আমরা 22 ব্যাচকে নিয়ে গেছিলাম কক্সেস বাজারে, একবারে উড়িয়ে দিয়েছিল আমাদেরকে, ঠিক আছে? কিন্তু ঘটনা হচ্ছে, তা আইনস্টাইন বললো শালা, মানে তোমরা সমুদ্রের পারে যখন যাবা, সমুদ্রের পানির ধাক্কাতে তুমি উড়ে যেতে পারবা, আর এটা ওয়েভের মতো আচরণ করলে তুমি উঠতে পারবা না। মানে অ্যাকচুয়ালি বিষয়টা কি, যে ওয়েভ তো মানে তরঙ্গ, দেখা যায় না, ছোঁয়া যায় না, ও ধাক্কা মারবে কি করে? তখন সে কোয়ান্টাম তত্ত্বকে আনলো। কি আনলো? যে তুমি যখন এই পুরা আলোটাকে একসাথে দেখবা, নর্মাল দৃশ্যমান রেঞ্জ, এটা একটা তরঙ্গ, বাট তুমি একবারে মাইক্রোস্কোপিক জুম অবস্থায় আনলে, দেয়ার আর বিলিয়ন্স বিলিয়ন্স পার্টিকেল, বিলিয়ন্স বিলিয়ন্স পার্টিকেল, এরকম
একটা ফোটন মানে একটা বাক্স, এই একটা বাক্স এর মধ্যে বিলিয়ন বিলিয়ন পার্টিকেল হয়তো আছে, বাট এই একটা ফোটন, একটা বাক্সের ফোটন একটা ইলেকট্রনকে ধাক্কা মেরে উড়িয়ে দিচ্ছে। এই একটা বাক্সের ফোটন একটা ইলেকট্রনকে ধাক্কা মেরে উড়িয়ে দিচ্ছে। তাহলে এরকম আরেকটা বাক্সের ফোটন মানে আরেকটা বাক্স আরেকটাকে উড়াচ্ছে, আরেকটা বাক্স আরেকটাকে উড়াচ্ছে, আরেকটা বাক্স আরেকটাকে উড়াচ্ছে। আর মজার কথা কি, একটা ধাতুর মধ্যেও ট্রিলিয়নস ট্রিলিয়নস ইলেকট্রন থাকে। আর একটা 60 ওয়াটের লাইটের মধ্যে তিথি কি দেখলা, ট্রিলিয়নস ট্রিলিয়নস ফোটন থাকে। তাহলে এই ট্রিলিয়নস ট্রিলিয়নস ফোটন ট্রিলিয়নস ট্রিলিয়নস ইলেকট্রনকে মারলে ইলেকট্রনগুলো বের হয়ে যাবে, অ্যান্ড দ্য ফ্লো অফ ইলেকট্রন ইজ নোন অ্যাজ কারেন্ট। এইভাবে করেই আমরা অ্যাকচুয়ালি কারেন্ট পেয়ে যেতে পারছি। হাই টু টিসি ফর ইউটিউব, বুঝলাম না বিষয়টা, হোয়াট ইজ দ্য মিনিং অফ হাই টু টিসি ইউটিউব। তো যাই হোক, তাহলে বিষয়টা হচ্ছে যে এই হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্টের বৈশিষ্ট্য, এবং এটার উপর বেস করে সোলার সিস্টেম মানে সৌরশক্তি চলে। ঠিক আছে, বাংলাদেশকে ভালোভাবে রান করতে হলে সোলার সিস্টেমের কোনো বিকল্প নাই। ঠিক আছে, মানে শুধু ইয়াং জেনারেশন লিড নিলেই হবে না, সোলার সিস্টেমে অনেক অবদান রাখা লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ বাংলাদেশে তো তেলের ওরকম খনি নাই, বাংলাদেশে ইউরেনিয়ামের ওরকম খনি নাই, তো কারেন্ট তো লাগবেই। তুমি কি সারা জীবন কারেন্ট কিনে কিনে চালাবা? সো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন হচ্ছে বাংলাদেশ একটা গ্রীষ্মপ্রধান দেশ, এখানে প্রচুর সোলার এনার্জির রিসোর্স আছে, এটা একটা নবায়নযোগ্য শক্তি। এই সোলার এনার্জির বেসিক কম্পোনেন্ট হচ্ছে দ্য ফটো ইলেকট্রিক ইফেক্ট, এবং এটাই হচ্ছে বেসিক, যে আলো এসে পড়বে, আলো থেকে ইলেকট্রনগুলো বের হবে, ইলেকট্রনগুলো দৌড়ানো মানে কারেন্ট। এই কারেন্টটাকে ক্যান বি ট্রান্সমিটেড, এটা দিয়ে এসি টিভি ফ্রিজ এভরিথিং চালানো পসিবল। ওকে, তো এই জায়গাটা বুঝতে পারলা নাকি? তাই বলো, কবে অফলাইনে ক্লাস শুরু হবে? ভালো লাগছেই না ইসমত জাহানের? খুবই দ্রুত, আশা করা যায় কাল পরশু তাড়াতাড়ি আমরা শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো ঠিক আছে, মোটামুটি আজকের ক্লাসের কনসেপচুয়াল আলোচনা শেষ। তোমরা যারা ক্লাস দেখছো, কারা কারা এই মুহূর্তে রাজশাহীতে আছো আর কারা কারা রাজশাহীর বাইরে আছো, একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।